আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্ন। ১ নং প্রশ্নে বলা হয়েছে, বরফসহ পানির গ্লাসের বাইরের পৃষ্ঠ কেন ভিজে যায় তা ব্যাখ্যা করি। শিক্ষার্থীরা, বাইরের জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের সংস্পর্শে আসলে তা জমে পানি আকারে পরিণত হয়, যা দেখে মনে হয় পানির গ্লাসের বাইরের পৃষ্ঠ ভিজে গেছে। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি: গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয়, এতে গ্লাসের বাইরের জলীয় বাষ্প ঠান্ডা হয়, ফলে জলীয় বাষ্প পানিতে পরিণত হয়। এভাবে জলীয় বাষ্প গ্লাসের গায়ে পানি হিসেবে জমা হয়, ফলে বরফসহ পানির গ্লাসের বাইরের পৃষ্ঠ ভিজে যায়। ২ নং প্রশ্নে বলা হয়েছে, পানিচক্র ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনায় জেনেছি যে সাগর ও নদীর পানি বাষ্পীভবনের মাধ্যমে বাষ্প আকারে উপরে উঠে যায় এবং ঘনীভবনের মাধ্যমে ঠান্ডা হয়ে পানির কণায় পরিণত হয়। অসংখ্য পানির কণা মেঘ সৃষ্টি করে এবং তা থেকে পুনরায় পানি পৃথিবীতে ফিরে আসে। এভাবেই পানিচক্র সম্পন্ন হয়। এক্ষেত্রে প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি: যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র। এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে। সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্প উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র পানির অসংখ্য বিন্দু মেঘ সৃষ্টি করে। এই মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা গড়িয়ে নদীতে পড়ে। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে, আর নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে যায়। ৩ নং প্রশ্নে বলা হয়েছে, জীবের কেন পানি প্রয়োজন। শিক্ষার্থীরা, জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী উভয়ের কথাই বোঝানো হয়েছে, তাই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখব: জীব তথা উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়। উদ্ভিদের জন্য পানি প্রয়োজন কারণ ১ নম্বর কারণ হিসেবে আমরা লিখতে পারি, উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। ২ নম্বর, পানির মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করে। ৩ নম্বর, প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহকে শীতল রাখে। এবারে প্রাণীর জন্য পানি প্রয়োজন কারণ ১ নম্বর, পানি দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে। ২ নম্বর, পানি খাদ্য পরিপাকে সাহায্য করে। ৩ নম্বর, পানি দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। ৪ নং প্রশ্নে বলা হয়েছে, বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। শিক্ষার্থীরা, বাতাসে পানি আছে এই পরীক্ষণটি আমরা মূল পাঠ্যে পড়েছি। আশা করছি সকলেই সেই ক্লাসটি উপভোগ করেছ। এই প্রশ্নটির উত্তরে আমরা লিখতে পারি, বাতাসে যে পানি আছে তা আমরা নিচের পরীক্ষাটির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তর লেখার সময় তোমাদেরকে এরকম করে একটি চিত্র আঁকতে হবে, গ্লাস ভর্তি পানি এবং তাতে কয়েক টুকরা বরফ, এবং চিত্রের নিচে লিখতে হবে গ্লাসের বাইরে ফোঁটা ফোঁটা পানি। এরপর লিখতে হবে পরীক্ষাটির জন্য প্রয়োজন একটি কাচের গ্লাস ও কয়েক টুকরা বরফ। পরীক্ষাটির শুরুতে বরফের টুকরাগুলো গ্লাসে রাখি। কিছুক্ষণ পর গ্লাসের বাইরের দিক পর্যবেক্ষণ করি। দেখা যাবে গ্লাসের বাইরের গায়ে বিন্দু বিন্দু পানি লেগে আছে। বরফের ঠান্ডার কারণে গ্লাসটি ঠান্ডা হয়েছে। গ্লাসের চারপাশের জলীয় বাষ্প এর স্পর্শে ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়েছে। এ থেকে বোঝা যায় যে বাতাসে পানি আছে। ৫ নং প্রশ্নে বলা হয়েছে, পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি। শিক্ষার্থীরা, অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার পদ্ধতিগুলো আমরা মূল পাঠ্যে পড়েছি। আশা করছি সেই বিষয়গুলো তোমাদের মনে আছে। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, পুকুরের পানি থেকে নিরাপদ পানি পাওয়ার উপায় নিচে দেওয়া হলো। একটি কলস বা পাত্রে পুকুরের পানি নিয়ে রেখে দেই। কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায়
তলানি জমেছে, উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে। এরপর এই পানি ২০ মিনিটের বেশি সময় ধরে ফুটাতে হবে। ফুটানোর পর এই পানি ছেঁকে নিলে আমরা জীবাণুমুক্ত নিরাপদ পানি পাব। এবারে ৬ নং প্রশ্নে বলা হয়েছে, ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কেন একই রকম? শিক্ষার্থীরা, ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির উভয় ক্ষেত্রেই জলীয় বাষ্পের ঘনীভবন লক্ষ্য করা যায়। প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি, পানির গ্লাসে যখন বরফ রাখা হয় তখন গ্লাসটি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা গ্লাসের বাইরের অংশের সাথে জলীয় বাষ্পের সংস্পর্শ হলে তা ঘনীভূত হয়ে পানি বিন্দুতে পরিণত হয়। আবার শীতের রাতে যখন তাপমাত্রা কমে যায় তখন জলীয় বাষ্প ঘাস গাছপালার সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং বিন্দু বিন্দু পানির কণা সৃষ্টি করে, যা শিশির নামে পরিচিত। তাই বলা যায় যে গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির একই রকমের। শিক্ষার্থীরা, আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।